সবাই জয়েন হয়েছে? একবার গ্রুপে বলেছো সবাইকে? এক্সাম কেমন দিলে আজকে? এক্সাম কেমন দিলে? শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো তোমরা আমার কথা? আচ্ছা আচ্ছা, এক্সাম হয়নি এখন। আচ্ছা, শুরু করছি, হ্যাঁ। ওকে, আগের আগের পড়াটা বুঝতে পেরেছিলে তো? আচ্ছা, তোমাদের কি এরকম মানে টাইম লাগছে যেহেতু অনেক, তোমার ডিজিজ ওয়াইজ এরকম সিস্টেম ওয়াইজ ভেঙে ভেঙে পড়ালে সুবিধা হচ্ছে, নাকি জাস্ট নর্মালাইজ করে মানে শেষ করলে সুবিধা হয়? কোনটা মানে কোনটা ভালো হয় একবার বলো তো, কারণ অনেকদিন তো সময় লাগছে যেহেতু সিস্টেম ওয়াইজ পড়াতে গেলে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস সবাই শুনেছো, মোস্ট কমন। অ্যাপেন্ডিসাইটিসে কি হচ্ছে? অ্যাপেন্ডিসাইটিসে হচ্ছে তোমার ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ইনফ্লামড হচ্ছে, ইনফ্লামেশন অফ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। কিসের জন্য হচ্ছে? ইন্টেস্টাইনাল লুমেনের অবস্ট্রাকশনের জন্য এটা হচ্ছে। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা ইনফ্লামেশন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা? ডিউ টু তোমার কোনো ইনফেকশন হতে পারে, কোনো স্ট্রিকচার হতে পারে, কোনো টিউমার হতে পারে। ঠিক আছে। মোস্ট কমনলি তোমার চাইল্ডহুডে এটা দেখা যায় 5 to 15 ইয়ার্স এর বাচ্চার ক্ষেত্রে। 285। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি? ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে এটার ট্রায়াড অফ সিমটম। ফার্স্ট হচ্ছে পেরিয়াম্বেলিক্যাল পেন, এটা উইথ ভমিটিং এন্ড ফিভার। ট্রায়াড যদি একটা আঁকো, এটা তিনটে জিনিস রয়েছে: পেরিয়াম্বেলিক্যাল পেন উইথ তোমার ফিভার অ্যান্ড ভমিটিং। পেনটা স্টার্ট হয় এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়ন থেকে এবং কলিকি পেন হয়। ঠিক আছে। 2 to 12 আওয়ার্স পর থেকে পেনটা আস্তে আস্তে রাইট কোয়াড্রেন্টে সেফ তোমার সাইড হতে থাকে, লোকালাইজ হতে থাকে, যেটাকে আমরা ম্যাকবার্নি পয়েন্টে পেন বলি। ম্যাকবার্নি পয়েন্টের পেন বললেই সেটা হবে অ্যাপেন্ডিসাইটিসের পেন। বোঝা গেল? পয়েন্টটা দেখালে বুঝতে পারবে, আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, এই যে কালো যে ডটটা রয়েছে, দিস ইজ ম্যাকবার্নি পয়েন্ট। যদি আম্বালিকাস থেকে একটা স্পাইনো আম্বালিকাল লাইন তুমি ক্রিয়েট করো, সেক্ষেত্রে এই যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে ম্যাকবার্নি পয়েন্ট। এটা কিভাবে তুমি পাবে? 1/3 ডিস্টেন্স অফ অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে তোমার টু দা আম্বালিকাস অন দ্য রাইট, রাইট সাইডে যে এই পয়েন্টটা পাওয়া যায়, এটাকে বলা হয় ম্যাকবার্নি পয়েন্ট। এখানে যদি মেন তোমার
পেনটা দেখা যায়, সেক্ষেত্রে তোমার কনফার্ম ডায়াগনোসিস করা যায় এই অ্যাপেন্ডিসাইটিসের। বোঝা গেল? বুঝতে পারলে? ম্যাকবার্নি পয়েন্ট, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, আর কি দেখা যাচ্ছে? যেটা বললাম, ম্যাকবার্নি পয়েন্টে পেন হবে। এছাড়াও তোমার পেলভিক অ্যাপেন্ডিক্স এর ক্ষেত্রে পেন তোমার লোয়ার অ্যাবডোমেনে হতে পারে। ডায়রিয়া দেখা যেতে পারে বাচ্চার, অ্যানোরেক্সিয়া, নজিয়া, তারপরে তোমার কনস্টিপেশন, এই জিনিসগুলো দেখা যেতে পারে। কি কি কমপ্লিকেশন হয় এই অ্যাপেন্ডিসাইটিস থেকে? রাপচার অ্যাপেন্ডিক্স, বুঝতেই পারলো না, খেয়ালই রাখলো না, সেক্ষেত্রে তোমার অ্যাপেন্ডিক্স রাপচার হয়ে যেতে পারে। ইন্টেস্টাইনাল পারফোরেশন হতে পারে, প্যারালাইটিক ইলিয়াস, পেরিটোনাইটিস, পেলভিক অ্যাবসেস, পেরিটোনাইটিস, এগুলো সবই তোমার এই অ্যাপেন্ডিক্স এর সাইড কমপ্লিকেশনের ফলে হতে পারে। কি করে ডায়াগনোসিস করবে? অ্যাবডোমিনাল এক্স-রে করতে হতে পারে, ব্লাড এক্সামিনেশন রয়েছে, ইউএসসি অ্যাবডোমেন, এইগুলো করে মেনলি ডায়াগনোসিসটা করা হয়। অ্যাপেন্ডিক্সের তোমার ট্রিটমেন্ট অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাপেন্ডেক্টমি। সবাই জানে অ্যাপেন্ডেক্টমি সাধারণত তোমার সার্জারি ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে তোমার যেন কনজারভেটিভ ম্যানেজমেন্টের অ্যাকচুয়ালি কোনোই রোল নেই। দেখতে হবে কোনো রকম পেরিটোনাইটিস বা তোমার অ্যাপেন্ডিক্স রাপচার, পারফোরেশন, এইগুলো যাতে না হয়। এছাড়া তোমার আইভি অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, ব্যথা কমানোর জন্য ইন্টারভাল অ্যাপেন্ডেক্টমি, মাস ক্লিয়ার করে, এগুলো সাধারণত করা হয়ে থাকে। ঠিক আছে, এখানে আর কিছু নেই অ্যাপেন্ডিক্সে পড়ার মতো। জাস্ট এইটুকুনি জেনে রাখবে যে কি সার্জিক্যাল ইন্টারভেনশন, না হলে কি হতে পারে, আর কজ গুলো কি। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা আসছি সেটা হচ্ছে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। আচ্ছা, বেরিয়াম এক্স রে মোস্ট কমন না, বেরিয়াম এক্স রে না করা হয় না। তোমার ইউএসজি অফ অ্যাবডোমেন এক্স রে, এগুলোতেই অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে যায়, বেরিয়াম এক্স রে করতে হয় না। আচ্ছা, এরপর আসছে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বা অ্যানোমালিস ইন রেক্টাম। এটাতে কি হচ্ছে? এটাতে হচ্ছে তোমার অ্যাবনর্মালিটি ইন ফর্মেশন অফ লোয়ার এন্ড অফ দি এলিমেন্টারি ট্র্যাক্ট। এলিমেন্টের অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে করতে দেখেছো, অ্যাডাল্টের ক্ষেত্রে তো। সেটা হয়তো পেলভিক অ্যাপেন্ডিক্স হতে পারে। আচ্ছা, অ্যানোরেক্টাল ম্যালফরমেশন হচ্ছে তোমার অ্যাবনর্মালিটি ইন দ্য ফর্মেশন অফ দি লোয়ার এন্ড অফ দি অর এলিমেন্টারি ট্র্যাক্ট। মানে অ্যানোরেক্টাল এরিয়াতে যদি ফর্মেশনে কোনো রকম অ্যাবনর্মালিটি দেখা যায়, সেটাকে বলা হয় অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। মেনলি অ্যানোরেক্টাল ক্যানালের এরিয়াগুলোতে যদি কনজেনিটালি কোনো ম্যালফর্ম হয়, কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, সেটাকে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বলা হয়। কজ বলতে সেরকম কোনো ভিজিবল কজ নেই। তোমার এমব্রায়োনিক ডেভেলপমেন্টের যখন অ্যানাসের ডেভেলপমেন্ট হয়। অ্যানোরেক্টাল ম্যালফরমেশনের ডেফিনেশন হচ্ছে অ্যাবনর্মালিটি ইন দ্য ফর্মেশন অফ লোয়ার এন্ড অফ এলিমেন্টারি ট্র্যাক্ট। অ্যানোরেক্টাল যে ক্যানাল রয়েছে, সেই অ্যানোরেক্টাল ক্যানালের ফর্মেশনে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, সেটাকে বলা হয় অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। কজ সাধারণত সেরকম কোনো ডেফিনিট কজ নেই। মেনলি তোমার হচ্ছে যদি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় কোনো রকম কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়,
বা 8th উইক অফ এমব্রায়োনিক লাইফ, যখন তোমার ওই অ্যানাস রেকটাম এই জিনিস ইউরোজেনাইটাল ট্র্যাক্ট গুলো তৈরি হয়, তখন যদি তোমার মেমব্রেনটা ঠিক মতো সেপারেট না হয়, সেই সমস্ত ক্ষেত্রে এইগুলো দেখা যায়। মেনলি ওই ডাউন সিনড্রোমের বাচ্চা, আনডিসেন্ডেড টেস্টিস, তারপরে হচ্ছে তোমার রেনাল অ্যাবনর্মালিটিস, সিএইচডি, ইসোফেগিয়াল তোমার অ্যাট্রেসিয়া, নিউরাল টিউব ডিফেক্ট, এইগুলোর ক্ষেত্রে এই অ্যানোরেক্টাল ম্যালফরমেশনটা দেখা যায়। অ্যানোরেক্টাল ম্যালফরমেশনের অনেক কটা ভাগ রয়েছে। প্রথমে হচ্ছে তোমার উইথ আ ভিজিবল অ্যাবনর্মাল ওপেনিং অফ বাওয়েল, মানে ওপেনিংটা তোমার বাওয়েলের যে ওপেনিংটা সেটা ভিজিবল, অ্যাবনর্মাল যে ওপেনিংটা সেটা ভিজিবল, মানে বাইরে থেকে তুমি দেখে বুঝতে পারবে। ঠিক আছে? সেটার মধ্যে কি কি রয়েছে? সেটার মধ্যে অ্যানাল স্টেনোসিস রয়েছে, অ্যানোপেরিনিয়াল ফিস্চুলা রয়েছে, মানে অ্যানাস এবং পেরিনিয়াসের সঙ্গে একটা অ্যাবনর্মাল ওপেনিং, অ্যানোভেস্টিবিউলার ফিস্চুলা রয়েছে। তিনটে পার্ট, যেটা ভিজিবলি অ্যাবনর্মাল ওপেনিং অফ বাওয়েল। আর যেটা রয়েছে উইথ ইনভিজিবল বাট ম্যানিফেস্টেড ওপেনিং অফ বাওয়েল, মানে তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না কিন্তু মনে হচ্ছে কোনো তোমার ওপেনিং এ কোনো সমস্যা রয়েছে। কি কি রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে তোমার উম রেক্টোভ্যাজাইনাল ফিস্চুলা ইন ফিমেল, দেখা যায় রেক্টোভ্যাজাইনাল ফিস্চুলা, একটা দুটো পাওয়া যায় কেস। রেক্টোভ্যাজাইনাল ফিস্চুলাতে কি হচ্ছে, রেকটাম এবং ভ্যাজাইনা ভেস্টিবিউলের মধ্যে তোমার একটা ওপেনিং দেখা যাচ্ছে। ঠিক আছে? ভ্যাজাইনাল ওপেনিং এর লোয়ার অ্যাসপেক্টের সঙ্গে রেকটামের একটা ওপেনিং হয়ে যায়। মোস্ট কমন তোমার অবশ্যই ফিমেলদের ক্ষেত্রে। এর কারণে কি হয়, তোমার ভ্যাজাইনাল ভেস্টিবিউল দিয়ে ফিসিস পাস হয়, গ্যাস পাস হয় হচ্ছে ভ্যাজাইনাল ভেস্টিবিউল দিয়ে। বোঝা গেল? এটা হচ্ছে রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা ইন ফিমেল। রেক্টো ইউরেথ্রাল ফিস্চুলা ইন ফিমেল, রেকটাম আর ইউরেথ্রা মধ্যে তোমার এই মেল, সরি, রেক্টো ইউরেথ্রাল ফিস্চুলা ইন মেল, রেকটাম আর ইউরেথ্রার মধ্যে তোমার একটা অ্যাবনর্মাল ওপেনিং হয়। মোস্ট অবশ্যই মেলে দেখা যায়। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে তোমার রেক্টো ভেসিকিউলার ফিস্চুলা। রেক্টো ভেসিকিউলার ফিস্চুলা মেল ফিমেল দুজনের মধ্যেই দেখা যায়। রেকটাম এবং ব্লাডারের মধ্যে একটা ওপেনিং হয়। ঠিক আছে? রেকটাম আর ব্লাডারের মধ্যে একটা ওপেনিং দেখা যায়। তাহলে কি বললাম? মোট তিনটে, রেক্টো ভ্যাজাইনাল, রেক্টো ইউরেথ্রাল, রেক্টো ভেসিকিউলার, মোট তিনটে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে নো ম্যানিফেস্টেড ওপেনিং অফ বাবেল। কোনো ওপেনিং, বাবেলের ওপেনিং এ কোনো রকম কিছু তুমি বুঝতেই পারবে না। ঠিক আছে? কি কি রয়েছে সেটার মধ্যে রয়েছে ইমপারফোরেটেড অ্যানাস রয়েছে, রেকটাল অ্যাট্রেসিয়া রয়েছে, আর অ্যানাল মেমব্রেন অ্যাট্রেসিয়া রয়েছে। এগুলো এত ভেতরে তোমাকে কিছু জানার এতটা প্রয়োজন নেই। টেস্ট তো চেঞ্জ করে দিয়েছি গো। দেখতে পাচ্ছ না তোমরা কি? দেখতে পাচ্ছ না গো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসিফিকেশনটা হলো তোমার অ্যাবাউট তোমার নর্মাল অ্যানাস যদি না থাকে কি কি তোমার হচ্ছে সেই অনুসারে। এবার হচ্ছে তোমার লিভেটার অ্যানিমাসেল যেটা রয়েছে আমাদের, লিভেটার অ্যানিমাসেলের তোমার বেসিসে আরো দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুপ্রালেভেটার বা তোমার হাই অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সলেভেটার বা লো অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। সুপ্রালেভেটরটা কি? যখন রেকটাম তোমার টার্মিনেটস হয় অ্যাবভ দ্য লিভেটার অ্যানিমাসেল। লিভেটার অ্যানিমাসেল কোনটা জানো তো? লিভেটার অ্যানিমাসেল কোনটা জানো তো?
পেলভিক। যদি লিভেট রেক্টামটা টার্মিনেটস হয় অ্যাবভ দ্য লিভেটার অ্যানিমাসেল সুপ্রা, মানে অ্যাবভ দ্য লিভেটার অ্যানিমাসেল, এবং যেটা তোমার রেক্টাল অ্যাক্ট্রেসিয়া মানে অ্যাবাবে যদি হয় সেটা তোকে বাধা দেবে রেকটাসটাকে, তার জন্য রেক্টাল অ্যাক্ট্রেসিয়া দেখা যায়, বা কোনো কোনো ক্ষেত্রে রেক্টো প্রস্টেটিক ফিস্চুলা, রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা দেখা যায়। সেটার ক্ষেত্রে হচ্ছে তোমার এই সুপ্রা, সেটাকেই সুপ্রা লিভেটার বা হাই অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বলা হয়। এটার ক্ষেত্রে তোমার বাওয়েল ইনকন্টিনেন্স দেখা যায়। আর ট্রান্সলেভেটর বা লো অ্যানোরেক্টাল ম্যালফরমেশন কি? রেকটামটা যখন লিভেটর অ্যানিমাসেলের নিচে নিচে টার্মিনেট হয় সেটাকে বলা হয় ট্রান্সলিভেটর বা লো অ্যানোরেক্টাল ম্যালফরমেশন। এর ক্ষেত্রেও তোমার অ্যাবাভ 90% অফ চিলড্রেনের ক্ষেত্রে দেখা যায়, এবং এদের ক্ষেত্রেও বাউল ইনকন্টিনেন্সি দেখা যায়। এছাড়াও তোমার কিছু স্পেসিফিক অ্যানোমালিজ রয়েছে, যেরকম ইমপারফোরেট অ্যানাস মেমব্রেন, অ্যানাল স্টেনোসিস, অ্যানাল অ্যাগনেসিস, রেক্টাল অ্যাগনেসিস, রেক্টোপেরিনিয়াল ফিস্চুলা, রেক্টোভ্যাজাইনাল ফিস্চুলা। ইমপারফোরেট অ্যানাস বা অ্যানাল অ্যাজেনেসিস কি? এই অ্যাজেনেসিস কি? অ্যানাল অ্যাজেনেসিস যখন ইনফ্যান্ট তোমার মিকোনিয়াম পাস করতে পারে না, ঠিক আছে, গ্রিনিশ বালজিং মেমব্রেন তোমার দেখা যায় এক্সামিনেশনের ক্ষেত্রে। বাওয়েল বা স্ফিংটার তোমার রিটার্ন নর্মাল হয় একটা স্মল নর্মাল এক্সিশনের ফলে, মানে অ্যানালের যে সাইডটা রয়েছে, অ্যানালটার সাইডটায় যে হোলটা থাকার কথা সেটা থাকে না, কোনো কারণে থাকে না, নর্মাল একটা মাইনার মাইনার ওটি করে এক্সিশন করে দিলে সেই হোলটা ক্রিয়েট হয়ে যায় এবং তখন মিকোনিয়াম পাস করতে পারে। তুমি বাইরে থেকে দেখতে পাবে যে গ্রিনিশ বালজিং দেখা যাচ্ছে, কিন্তু পাস হতে পারে না ইমপারফোরেট থাকার জন্য। দ্যাট ইজ তোমার অ্যানাল এজেসিস, ঠিক আছে, কোনো কারণে অ্যানাসটা ক্লোজ থাকে বা অ্যাবসেন্ট থাকে। তারপরে অ্যানাল স্টেনোসিস কি? অ্যানাল স্টেনোসিস হচ্ছে ন্যারোইং, অ্যানাসটা ন্যারোইং হয়ে গেছে, ফলে বেবি যখন স্টুল পাস করবে অ্যানাস ওপেনিংটা এতই স্মল, তোমার রিবন লাইক স্টুল পাস হবে। কালকে বলেছিলাম রিবন লাইক স্টুল আর একটাতেও পাস হয়। আর কি? অ্যানাল অ্যাজেনেসিস কি? অ্যানাল অ্যাজেনেসিস হচ্ছে অনলি একটা অ্যানাল ডিম্পল রয়েছে, ইউজুয়ালি তোমার পেরিনিয়াম or urethra in male or perineum or valve in। আচ্ছা কি? তোমার ডিম্পল মানে কি? ডিম্পল মানে
একটা মাঠ টাইপের থাকে, তোমাকে আমি দেখাচ্ছি। না দেখালে বুঝতে পারবে না ডিম্পল মানে। এই যে এই জিনিসটা, ঠিক আছে, জাস্ট এরম একটা ইন্ডেন্টেশন থাকে। আর তোমার, হ্যাঁ টোল পড়া, যেরকম টোল পড়া, হ্যাঁ হ্যাঁ টোল টাইপেরই জিনিস, এরম একটা জিনিস থাকে। ঠিক আছে, মানে একদম ওপেনিং থাকে না, জাস্ট এরম একটা টোল পড়ার মতন জিনিস থাকে, এটাকেই ডিম্পল বলে। ডিম্পল মানে তো টোল পড়া, কিন্তু মানে হ্যাঁ এরকম থাকে, ঠিক আছে। আচ্ছা, রেকটাল অ্যাজেনেসিস কি? রেকটাল অ্যাজেনেসিস হচ্ছে তোমার, অ্যাজেনেসিস মানে অ্যাকচুয়ালি তোমার হয়তো যে অর্গানটা ডেভেলপ হওয়ার কথা সেই অর্গানটা তোমার ডেভেলপ হতে পারেনি, বা গ্রো হতে পারেনি যে পর্যায়ে যাওয়ার কথা। তাহলে রেকটাল অ্যাজেনেসিসটা কি? 75% অফ এআরএম এর ক্ষেত্রেই দেখা যায়। মেনলি এটা একটা ফিস্চুলা প্রেজেন্ট থাকে। মেল বেবির ক্ষেত্রে তোমার পস্টেরিয়র ইউরেথ্রাতে, আর ফিমেল বেবির ক্ষেত্রে তোমার আপার ভ্যাজাইনাতে। বোঝা গেল? মেল বেবির ক্ষেত্রে পস্টেরিয়র ইউরেথ্রাতে, আর ফিমেল বেবির ক্ষেত্রে আপার ভ্যাজাইনা অ্যান্ড রেকটামের সঙ্গে একটা ফিস্চুলা প্রেজেন্ট থাকে, সেটাকেই বলা হয় রেকটাল অ্যাজেনেসিস। আর রেক্টোপেরিনিয়াল ফিস্চুলা কি? রেক্টোপেরিনিয়াল ফিস্চুলা হলো পেরিনিয়াম, ইউজুয়ালি অ্যান্টেরিয়র টু দ্য সেন্টার অফ দি এক্সটার্নাল স্ফিংচার, সেখানে একটা স্মল অরিফিস থাকে। মেল বেবির ক্ষেত্রে তোমার স্পোটামের মধ্যে, আর ফিমেল বেবির ক্ষেত্রে ভালভাতে। সেটা হচ্ছে রেক্টোপেরিনিয়াল ফিস্চুলা। আর রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা নামেই বুঝতে পারছো, রেক্টাম এবং ভ্যাজাইনার মধ্যে স্টুল পাস হয় থ্রু ভ্যাজাইনা, দ্যাট ইজ কল্ড তোমার রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা। ঠিক আছে, কি কি হতে পারে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন তো বুঝতেই পারলে। নিকোনিয়াম পাস হতে পারবে না, রিবন স্টুল লাইক হবে, অ্যানাল ওপেনিং প্রেজেন্ট না থাকতে পারে, তারপরে তোমার ফিস্চুলা প্রেজেন্ট থাকবে। ফিমেল বেবির ক্ষেত্রে ফিস্চুলা তৈরি হবে রেকটাম, ভ্যাজাইনা আর পেরিনিয়ামের মধ্যে। মেল বেবির ক্ষেত্রে তোমার রেকটাম এবং ইউরিনারি ব্লাডারের মধ্যে হতে পারে, রেকটাম এবং ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে হতে পারে, রেকটাম এবং পেরিনিয়ামের মধ্যে হতে পারে। ঠিক আছে, এছাড়া তোমার মিকোনিয়াম স্টেন্ড ইউরিন পাস করতে পারে, যেহেতু মিকোনিয়ামটা পাস হচ্ছে না সেই জন্য মিকোনিয়াম স্টেন্ড ইউরিন পাস হতে পারে। এই জিনিসগুলো দেখা যাবে। কি কিভাবে ডায়াগনোসিস করবে? ডায়াগনোসিস হচ্ছে তোমার, যদি প্রথমত হচ্ছে তুমি ফিজিক্যাল এক্সামিনেশন করার সময় যদি রেকটাল টেম্পারেচার চেক করতে যাও, সেক্ষেত্রে থার্মোমিটার তোমার কোনোভাবেই ইনসার্ট করা যাবে না, সে দেখে বুঝতে পারো। ইনভার্টোগ্রাম বা ইনভার্সন রেডিওগ্রাফি যেটাকে বলা হয়, তোমার রেকটাল অ্যাট্রেসিয়া থাকলে বা অ্যানাল কোনো অ্যাট্রেসিয়া থাকলে সেগুলো দেখতে কাজে লাগে। ঠিক আছে, এক্স রে করা হয় উইথ ইনভার্টেড ইনফান্ট, আপসাইড ডাউন পজিশন দিয়ে এক্স রে করা হয়। ঠিক আছে, তারপর আরেকটা যেটা ইনভার্টোগ্রামকে বলা হয় ওয়ান জেনস্টন রাইস এক্স রে। ওয়ান জেনস্টিন রাইস এক্স রে, এই নামটা মনে রাখবে। এইটা ঠিক আছে, দেখো দাগিয়ে দিয়েছি, ওয়ান জেনস্টিন রাইস এক্স রে বা ইনভার্টোগ্রাম। রেকটাল কোনো পাউচ আছে কিনা সেগুলো তোমার আফটার 24 আওয়ার্স অফ লাইফ এই ইনভার্টোগ্রাম বা ওয়ান জেনস্টিন রাইস এক্স রেটা করা হয়। এক্স রেটা কিভাবে করা হয়? এক্স রেটা করা হয় ইনভার্টেড করে ইনফান্টকে, মানে কি আপসাইড ডাউন পজিশন দিয়ে। ঠিক আছে, আর ইউরিনারি অ্যাবনর্মালিটিস যদি আছে কিনা চেক করা হয় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে তোমার মিকচুয়েটিং সাইটো ইউরেথ্রোগ্রাম। মিকচুয়েটিং
সাইট্রো ইউরেথ্রোগ্রাম করে, এমসিইউ। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে ইনভার্টোগ্রাম বা ওয়ান জেনস্টিন রাইস এক্স রে, একটা হচ্ছে মিকচুরেটিং সাইটো ইউরেথ্রোগ্রাম। এই দুটো জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে তোমার কনজেনিটাল ম্যালফরমেশন যদি অ্যানাসে থাকে বা ইউরেথ্রাই থাকে, সেক্ষেত্রে তোমাকে রিকনস্ট্রাকটিভ সার্জারি করতেই হবে। ঠিক আছে, রিকনস্ট্রাকটিভ সার্জারি এটা মেইন হচ্ছে মানে দরকার। এবার তোমার কিরকম টাইপের অ্যানোমালিস রয়েছে, বাচ্চার কি সেক্স, সেই অনুযায়ী নির্ভর করে কি ম্যানেজমেন্ট করবে। যদি লো এআরএম হয়, লো এআরএম এর ক্ষেত্রে, লো এআরএম এর ক্ষেত্রে আমার কি হচ্ছিল, রেকটামটা টার্মিনেট হচ্ছিল লিবেটার অ্যানিমাসেলের নিচে। সেক্ষেত্রে তোমার রেকটালটা কাটব্যাক করে অ্যানোপ্লাস্টি করে, ওয়াইভি প্লাস্টি যেটাকে বলা হয়, ওয়াইভি প্লাস্টি করে তোমার মেল ইনফ্যান্টদের ক্ষেত্রে ঠিক করা হয়। ঠিক আছে, এবং পেরিনিয়াল তোমার ডাইলেট ফিস্চুলাকে ডাইলেট করে তোমার পেরিনিয়াল অ্যানাপ্লাস্টি করা হয় হচ্ছে ফিমেল ইনফ্যান্টদের ক্ষেত্রে। ওয়াইভি প্লাস্টি মনে রাখবে করা হয় হচ্ছে মেল ইনফ্যান্টদের ক্ষেত্রে, আর হচ্ছে পেরিনিয়াল অ্যানাপ্লাস্টি করা হয় হচ্ছে ফিমেল ইনফ্যান্টদের ক্ষেত্রে।
সরি, একটু ওয়েট করতে হলো তোমাদের। আচ্ছা, তো দুটো বললাম, যেটা যে তোমার ইউরিনারি অ্যাবনর্মালিটিস থাকলে মিথুরেটিং সিস্টোইউরেথ্রোগ্রাম করা হয়। আর তোমার যদি আদার্স তোমার অ্যানোরেক্টাল ম্যানোফর্মালিটিস যদি চেক করতে হয়, সেক্ষেত্রে তোমার যেটা করা হয় সেটা হচ্ছে ইনভার্টোগ্রাম বা ওয়ান জেস্টিন রাইট এক্সরে। ঠিক আছে, এই দুটো করা হয়। আর ম্যানেজমেন্টে যেটা বললাম যে লো আরএম এর ক্ষেত্রে তোমার ইউভি প্লাস্টি করা হয় মেল ইনফ্যান্টদের ক্ষেত্রে। আর পেরিনিয়াল অ্যানাপ্লাস্টি করা হয় ফিমেল ইনফ্যান্টদের ক্ষেত্রে। এবার যদি হাই এআরএম হয়, হাই এআরএম মানে কি হচ্ছে, রেকটামটা তোমার টার্মিনেটস হচ্ছে লিউটেরাল অ্যানিমাসেলের ওপরের দিকে। সেক্ষেত্রে তোমার ইনিশিয়াল কোলোনোস্টমি করা হয়। সেক্ষেত্রে তোমার কি করা হয়, ইনিশিয়াল প্রথম দিকে কোলোনোস্টমি করিয়ে তোমার রিকনস্ট্রাকটিভ সার্জারি তোমার তারপরে করা হয়। প্রথমে কোলোনোস্টমি করিয়ে তোমার আহ যেটা নিকোনিয়াম সেটাকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তারপরে তোমার কোলোনোস্টমি করা হয়। সেখানে তোমার স্যাজাইটাল অ্যানোরেক্টোপ্লাস্টি রয়েছে, সেটা করা হয় 10 to 12 মান্থস যদি বয়স হয় বাচ্চার, এবং বা বাচ্চার যখন ওজন 7 to 9 কেজিতে গিয়ে পৌঁছাবে তখন করা হয়। এবং পরে আফটার 10 to 12 উইকস তোমার যখন সাকসেসফুল হয়ে যায় সার্জারিটা, তখন তোমার এই কোলোনোস্টমিটা ক্লোজার করে দেওয়া হয়। ফার্স্টে টেম্পোরারি কোলোনোস্টমি করে তোমার ডেফিনেটিভ সার্জারিটা করা হয়, যাতে তোমার ডাইলেট না হয় রেকটামটা, এবং পরে কোলোনোস্টমিটা ক্লোজার করে দেওয়া হয়। আচ্ছা, এছাড়াও তোমার কিছু কিছু রয়েছে, যেরকম তোমার ট্রান্সভার্স কোলোনোস্টমি রয়েছে, ওয়েট কোলোস্টমি রয়েছে, ড্রাই কোলোস্টমি রয়েছে। তোমার ড্রাই স্টুলটাকে পাস করানোর জন্য, লিকুইড স্টুলটাকে পাস করার জন্য ওয়েট কোলোস্টমি রয়েছে। ডাবল ব্যারেল ওপেনিং রয়েছে, কোলনের দুটো ওপেন করা হয়, একটা ডিস্টাল এন্ডে একটা প্রক্সিমাল এন্ডে। এই সমস্ত জিনিসগুলো করা হয়, ঠিক আছে। আর পস্টেরিয়ার স্যাজাইটাল অ্যানোরেক্টোপ্লাস্টি বা পিএসএআরপি কে বলা হয় তোমার অলসো পুল থ্রো পসেরিওরে, এটাকে বলা হয়। সেম তোমার অ্যানোরেক্টাল ম্যালফরমেশন গুলোকে ঠিক করার জন্যই যেটা করা হয়, সেটাই হচ্ছে তোমার এই পস্টেরিয়ার স্যাজাইটাল অ্যানোরেক্টোপ্লাস্টি। আচ্ছা, এবার মেন যেটা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাচ্চাকে সাইড লাইন পজিশন দিতে হবে, যেন তোমার লেগটাকে ফ্লেক্সড করে রাখে, উইথ সাইড লাইন পজিশন উইথ লেগ ফ্লেক্স, বা প্রোন পজিশন দিতে হবে, হিপ এলিভেট করে রাখতে হবে, হিপ এলিভেট করে প্রোন পজিশন দিতে হবে, যাতে কোনো রকম ইডিমা না হয় এবং সার্জিক্যাল সাইডে যেন কোনো তোমার প্রেশার না পড়ে। তো সবসময় সার্জিক্যাল সাইড তোমাকে অ্যাসেপটিক টেকনিকে ড্রেসিং করতে হবে, রেডনেস ওয়েডিং কোনো ইনফেকশন আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। ঠিক আছে, কমপ্লিকেশন কি কি হতে পারে, কমপ্লিকেশনের ক্ষেত্রে রয়েছে তোমার কোলোস্টোমি রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, এখান থেকে কোনো ইনফেকশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, রিকারেন্স ফিস্চুলা, স্টেনোসিস, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, এইগুলোই সাধারণত তোমার হতে পারে। আচ্ছা, এবার যাদের কাছে পিয়ার যাদব আছে, এতটুকুনি বোঝা গেছে তো? এতটুকুনি বোঝা গেছে? সার্জারিটা একবার বলবো। সার্জারির মেন যে সার্জারি, যেটা সেকেন্ড স্টেজে করা হয়, ফার্স্টে তো তোমার কোলোস্টমি করে দেখা হয় যে ঠিক হচ্ছে কিনা। সেকেন্ড যে সার্জারিটা করা হয় সেটা হচ্ছে পস্টেরিয়ার স্যাজাইটাল অ্যানোরেক্টোপ্লাস্টি বা পিএসএআরপি। পস্টেরিয়ার স্যাজাইটাল অ্যানোরেক্টোপ্লাস্টি বা পিএসএআরপি। বোঝা গেল? ওকে। আচ্ছা, এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। অনেক শুনে থাকবে গ্লুটেন ফ্রি খাবার খাওয়াতে হবে, বাচ্চাকে গ্লুটেন ফ্রি খাবার খাওয়াতে হবে, আমাদের পক্ষেও গ্লুটেন ফ্রি খাবার। কেন গ্লুটেন ফ্রি খাবারটা খাওয়াবো? ঠিক আছে, এটা পড়লে বুঝতে পারবে। সিলিয়াক ডিজিজ হচ্ছে যেটাকে ট্রপিক্যাল
স্পুর বা গ্লুটেন সেন্সিটিভিটি এন্টেরোপ্যাথি বলা হয়। গ্লুটেন সেন্সিটিভিটি এন্টেরোপ্যাথি। এটাতে কি হচ্ছে? এটাতে মেনলি চাইল্ড এফেক্ট হচ্ছে তার গ্লুটেন প্রোটিনে ইনটলারেন্স রয়েছে, যেরকম ল্যাকটোজ ইনটলারেন্স এরপরে পড়াবো, সেরকম গ্লুটেন প্রোটিন ও ডাইজেস্ট করতে পারে না। গ্লুটেন প্রোটিনটাও কোনো রকমে ডাইজেস্ট করতে পারে না। এটা একটা টি সেল মিডিয়েটেড জেনেটিক ডিজিজ। গ্লুটেন প্রোটিন যেরকম হুইটে থাকে, তোমার বার্লি রাই, ওটস, এগুলোতে গ্লুটেন থাকে। তো আমাকে গ্লুটেন ফ্রি তাকে খাবার খাওয়াতে হবে। চাইল্ড উইথ সিলিয়াক ডিজিজ তোমার কি করে, গ্লুটেন প্রোটিনটা বললাম টলারেট করতে পারে না, ফলে অ্যামাইনো অ্যাসিড গ্লুটামাইন তোমার যে গ্লুটেন প্রোটিনে প্রেজেন্ট থাকে সেটা তোমার অ্যাকুমুলেট হয় এবং স্মল ইন্টেস্টাইনাল যে মিউকোসাল সেল রয়েছে সেটাকে ড্যামেজ করতে থাকে, লাইক ভিলি এবং মাইক্রোভিলির মতন তোমার ড্যামেজ করতে থাকে এবং অ্যাবজর্পশন প্রসেসটাকে ডিস্টার্ব করে, ফলে বাচ্চার কোনো কিছুই ডাইজেস্ট হবে না। আর স্পোর মানে কি? স্পোর মানে হচ্ছে ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের একটা ডিজিজ, যেটাতে তোমার ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, যখনই ওর ওটা ডাইজেস্ট হচ্ছে না তখনই ওয়েট লস, ম্যাল অ্যাবজর্পশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ব্লোটিং, স্টিয়াটোরিয়া, এই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে। স্টিয়াটোরিয়া মানে কি? স্টিয়াটোরিয়া স্টিয়াটোরিয়া মানে হচ্ছে এক্সেসিভ ফ্যাট ইন স্টুল, ঠিক আছে? তোমার স্টুলটা পাস হবে গ্রিজি, তেল, বাল্কি, তোমার তারপরে তোমার প্রচুর ফাউল স্মেল থাকবে, এটাকে বলা হয় স্টিয়াটোরিয়া। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি কি হবে এই গ্লুটেন সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে? ক্রনিক ডায়রিয়া, স্টিয়াটোরিয়া, তোমার সাধারণত 1 to 5 years এর মধ্যে এই সিমটম গুলো দেখা যায়। এছাড়া তোমার হচ্ছে মাসেল ওয়েস্টিং হবে, যেহেতু বাচ্চা খেতে পারবে না। অ্যাবডোমিনাল পেন, ওকে তো সিরিয়াল খাওয়াবে, যেগুলো সেরেলাক, ওগুলোর মধ্যে তো বেশিরভাগই বার্লি রাই থাকে না, গ্লুটেন ফ্রি তো খুব কমই হয়। সেক্ষেত্রে আর কি, তোমার ওয়েট হাইট এগুলো ইনক্রিজ হবে না, প্রমিনেন্ট সাইন এটা প্রথমত, বাচ্চার গ্রো হবে না। সিলিয়াক ডিজিজটা আসলেই আমাকে মাথায় রাখতে হবে গ্লুটেন প্রোটিন, গ্লুটেন ফ্রি খাবার। অতএব গ্লুটেন ফ্রিটা মাথায় আসলেই সমস্ত কিছু মাথায় চলে আসবে। ডায়াগনোসিস কি করে করব? টিস্যুর মধ্যে তোমার টি, ছোট হাতের টি, ব্লকের টিজি, টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ ইমিউনোগ্লোবিউলিন এ, এটা তোমাকে চেক করতে হবে। টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ ইমিউনোগ্লোবিউলিন এ টেস্ট করাতে হবে ওর এই সমস্ত অটোইমিউন ডিজিজ, সিলিয়াক ডিজিজ আছে কিনা দেখার জন্য। এছাড়া তোমার আরো আদার্স যে ব্লাড টেস্ট আছে সেগুলো করাতে হবে, কোনো ফরেন আরো কোনো সাবস্টেন্স আছে কিনা সেগুলো দেখার জন্য। যদি এই ট্রান্সগ্লুটামিন টেস্টে তোমার ইমিউন সিস্টেম রেসপন্স করে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে, তার মানে ওর অ্যান্টিবডিটা প্রডিউস হচ্ছে, ঠিক আছে? অ্যান্টিবডি প্রোডাকশনটা হচ্ছে। এই সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, যেহেতু সিলিয়াক ডিজিজ একটা অটোইমিউন ডিজিজ, অটোইমিউন ডিজিজের কাজটা কি? অটোইমিউন ডিজিজের কাজটা হচ্ছে আমার বডির ইমিউন সিস্টেমটাকে মিস্টেকেনলি ও মানে হার্ট করে, ঠিক আছে? অ্যাজ আ ফরেন ইনভার্টার ও মিস্টেকেনলি তোমার হার্ট করছে। এই সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে কি হচ্ছে, গ্লুটেন যেটা রয়েছে, গ্লুটেন প্রোটিন একটা ফরেন ইনভার্টার হিসেবে তোমার অ্যাটাক করছে আমাদের ইমিউন সিস্টেমটাকে, ফলে সিলিয়াক ডিজিজটা হচ্ছে। এবং প্রোডাকশন হচ্ছে অ্যান্টিবডিজ, যেটা তোমার এগেইনস্ট আমার এগেইনস্টে যাচ্ছে এনজাইম গুলো যেটা প্রেজেন্ট থাকে ইন্টেস্টাইনে। ভালো যে এনজাইম গুলো ইন্টেস্টাইনে প্রেজেন্ট থাকে তার এগেইনস্টে কাজ করছে এই গ্লুটেন প্রোটিনটা, ফলে তোমার এই গ্লুটামেজের পরিমাণটা তোমার দেখলে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ফলে এটা দেখলে তুমি বুঝতে পারবে বাচ্চাটার কি প্রবলেম আছে। ম্যানেজমেন্ট কি? প্রথমেই বললাম গ্লুটেন ফ্রি ডায়েট, সেরকম কর্ন খাওয়াতে পারো, মিলেট খাওয়াতে পারো, রাইস খাওয়াতে পারো। গ্লুটেন ডায়েট যেটা তোমার হুইট, বার্লি, ওটস, বাজরা,
রাই এগুলো খাওয়ানো যাবে না, ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট খাওয়াতে পারো, ঠিক আছে? এছাড়া তোমার ডিহাইড্রেশন হতে পারে, সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? ওকে। এবার আসছে ল্যাকটোজ ইনটলারেন্স। খুব ভালো মতন জানো তোমরা ল্যাকটোজ ইনটলারেন্স, সবার এই সম্পর্কে জ্ঞান আছে আমি জানি, আশা করি। ল্যাকটোজ ইনটলারেন্সটা কি হচ্ছে? এই ল্যাকটোজ যে সুগারটা রয়েছে মেইনলি, যেটা ডেয়ারি প্রোডাক্ট বা মিল্ক প্রোডাক্টে পাওয়া যায়, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ল্যাকটোজ, তোমার এনজাইমটার ডেফিসিয়েন্সি থাকার জন্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ও ল্যাকটোজ সুগারটা ডাইজেস্ট করতে পারে না, ঠিক আছে? ফলে ল্যাকটোজ ইনটলারেন্স দেখা যায়। কি 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 গোল্ডেন টেস্ট এই ল্যাকটোজ ইনটলারেন্স ধরার জন্য? প্রথমত তো ইনডাইজেশন হবে, সেগুলো দেখে বুঝতে পারবে। তাছাড়া গোল্ডেন যেটা টেস্ট, সেটা হচ্ছে হাইড্রোজেন ব্রিথ টেস্টিং বা স্টুল অ্যাসিডিটি টেস্ট। এই দুটো মেন হচ্ছে কনফার্ম টেস্ট হিসেবে ধরা হয়, হাইড্রোজেন ব্রিথ টেস্টিং বা স্টুল অ্যাসিডিটি টেস্ট। আচ্ছা, আর কি হবে? এই সমস্ত বাচ্চাদের ডেয়ারি প্রোডাক্ট বা ল্যাকটোজ কন্টেইনিং যে প্রোডাক্ট, সেগুলো তোমার দেয়া যাবে না। তুমি ল্যাকটোজ ফ্রি ইয়োগার্ট এগুলো দিতে পারো। যেহেতু মিল্ক প্রোডাক্টে তোমার ওর রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, সেই জন্য বাচ্চার কি হবে, দেহে ক্যালসিয়ামের পরিমাণ, ভিটামিন ডির পরিমাণ কমে যাবে, ডেফিসিয়েন্সি দেখা যাবে। বাচ্চাকে অতএব তোমাকে ক্যালসিয়াম রিচ ফুড, ভিটামিন ডি রিচ ফুড তোমাকে দিতে হবে, বাইরে থেকে সাপ্লিমেন্ট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি গ্যালাক্টোসেমিয়া। গ্যালাক্টোসেমিয়া আমার কি? গ্যালাক্টোসেমিয়া হচ্ছে, এটাও একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যেক্ষেত্রে কি কি হচ্ছে, গ্যালাক্টোজটা মেটাবোলাইজ করতে পারছে না। হিউম্যান মিল্ক, গ্যালাক্টোজ কোথায় থাকছে? হিউম্যান মিল্কে। হিউম্যান মিল্কটাও মেটাবোলাইজ করতে পারছে না। কেন পারছে না? কারণ কনজেনিটালি তোমার একটা বা দুটো কোনো এনজাইম যেটা গ্যালাক্টোজকে গ্লুকোজে কনভার্ট করে, গ্যালাক্টোজের মধ্যে যে গ্লুকোজ, গ্যালাক্টোজটাকে যে গ্লুকোজ সুগারে পরিণত করবে, সেটার জন্য যে এনজাইমটা থাকার কথা কনজেনিটালি, সেই এনজাইমটা ওর অ্যাবসেন্ট রয়েছে। ফলে হিউম্যান মিল্কটা ওর মধ্যে থাকা যে গ্যালাক্টোজটা, সেটা মেটাবোলাইজ হতে পারছে না। ফলে হচ্ছে গ্যালাক্টোসেমিয়াটা দেখা যায়। এইটাও তোমার কি কি টেস্ট রয়েছে? গোল্ডেন যে টেস্ট রয়েছে, প্রথমত তোমার দেখবে ডেয়ারি প্রোডাক্টস বা আহ, এই টাইপের জিনিসপত্র খাওয়ার পর বিভিন্ন রকম অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। তাছাড়া মেন যে টেস্টটা রয়েছে, সেটা হচ্ছে নিউবর্নের ইউরিন টেস্ট করতে হবে, কি নন কার্বোহাইড্রেট তোমার রিডিউসিং কোনো সাবস্টেন্স আছে কিনা, সেইগুলোকে দেখতে হবে। এবং ব্লাড সেলে দেখতে হবে কোনো এই টাইপের অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে কিনা, কোনো এনজাইম প্রেজেন্ট রয়েছে কিনা। বোঝা গেল? গ্যালাক্টোসেমিয়াটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, যেখানে কি হচ্ছে, বডি সিম্পল সুগার যে গ্যালাক্টোজ আছে, সেটাকে মেটাবোলাইজ করতে পারছে না। সেটা ব্রেস্ট মিল্ক খাওয়ার পরে হতে পারে, বা কোনো ফর্মুলা যেটা ল্যাকটোজ বা গ্যালাক্টোজ কন্টেন করে, ফর্মুলা মিল্ক, সেটা খাওয়ার পরেও হতে পারে, ঠিক আছে? বাচ্চা খেতে না চাইতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। গ্যালাক্টোজটা যে গ্লুকোজে, এটা কেন হয়? গ্যালাক্টোজটাকে যে গ্লুকোজে কনভার্ট করবে, সেই এনজাইমটা কনজেনিটালি মানে প্রেজেন্ট থাকে না, সেই জন্য। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি রেকটাল পোলাপস। খুব ইজি, কিচ্ছু না। রেকটাল পোলাপস বড়দের ক্ষেত্রে তোমরা পড়েছো। সেম জিনিসটা হয়, রেকটাল ওয়ালের তোমার ওয়ান আর মোর লেয়ারের প্রোট্রুশন হয়, মানে নিচের দিকে নেমে আসে থ্রু অ্যানাস দিয়ে। এটা দুটো টাইপ রয়েছে, বড়দের ক্ষেত্রেও তাই রয়েছে। একটা মিউকোসাল প্রোলাপস, শুধুমাত্র মিউকোসাটার প্রোলাপস হয়। আর প্রসিডেন্সিয়া মানে প্রত্যেকটা ওয়ালে, রেকটাল ওয়ালের প্রত্যেকটা ওয়ালেই তোমার কমপ্লিট প্রোলাপস হয়, বাওয়েলটা কমপ্লিটলি তোমার অ্যানাস দিয়ে নেমে আসে। কেন হয়? লং টাইম কনস্টিপেশন আছে বাচ্চার,
অ্যানাল কোনো সার্জারি হয়েছে আগে, তারপরে তোমার স্টুল প্যাসেজের সময় কনস্টিপেশন থাকার জন্য এক্সেসিভ স্ট্রেন দিয়েছে, ক্রনিক ডায়রিয়া হতে পারে, প্রলং সিটিং এর ক্ষেত্রে হতে পারে। কি দেখা যায় ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে? তোমার অ্যানাস দিয়ে তুমি রেকটামটাকে আউটসাইডে ভিজিবল পার্ট একটা ডার্ক বা রেড পার্পেল কালারের একটা জিনিস দেখতে পাবে। রেকটাল ব্লিডিং হবে, বাচ্চার কনস্টিপেশন হবে। ম্যানেজমেন্ট মেইনলি তোমার কজ গুলোকে প্রথমে তোমাকে কারেক্ট করতে হবে, ফাইবার রিচ ফুড, এই জিনিসগুলো করতে হবে, এবং তারপরে ম্যানুয়াল রিপ্লেসমেন্ট, সেটাতেও যদি না হয় তখন তোমাকে কনজারভেটিভ সার্জারিতে যেতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে এতটা? হার্নিয়াটা কি নেক্সট দিন বলবো না কি আজকে বলবো? ঠিক আছে, হার্নিয়াটা নেক্সট দিন বলবো। আর শুধু হার্নিয়াটাই এখানে বাকি থাকলো। হার্নিয়া ছাড়া আর একটা আছে। আর আমার বোধহয় লিভার অ্যাবসেসটা বাকি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। দেখবে, পড়বে, না বুঝতে পারলে বলবে, ঠিক আছে?